দেশ চলবে না, ব্যাংক চলবে না, অর্থনীতি চলবে না, শেষ, আমি একমাত্র বিকল্প বাংলাদেশের, আমার আর সেকেন্ড কোনো ইয়ে নাই, ভার্সন নাই, এক পিস মাল, আমি এক পিস, আমার ছাড়া আর দেশ চলে না। এটা তারা পরিকল্পিতভাবে দীর্ঘ প্রক্রিয়া দেশটাকে এই অবস্থায় নিয়ে আসছে। এটা পার্শ্ববর্তী যারা আছেন দাদা দিদিরা এগুলোতে সহযোগিতা করেছে, এবং এরা আমাদেরকে সহ মুসলিম কোনো বিশ্বের কোনো দেশই অর্থনৈতিক শক্তিশালী সমৃদ্ধ হোক তারা চায় না, বিশেষ করে এরা চায় না। এর আশেপাশে দেখেন কোনো একটা দেশ স্টেবল না, নট পলিটিক্যালি, নট ইকোনমিক্যালি, কোনো দিক থেকে স্টেবল করতে দেয় না। ওরা সুপার পাওয়ার হচ্ছে, বাকি সবাইরে দাওয়াই রাখতেছে, আর স্লোগান হইল যে আমার প্রতিবেশী ফার্স্ট, কার্যত আমি ফার্স্ট আর প্রতিবেশী হইল লাস্ট, সেকেন্ড থার্ড না লাস্ট, মাঝখানে যদি কিছু থাকে থাকলো নাইলে লাস্ট, এরপরে আর কিছু নাই, এর জিরো, জিরো প্লাস। শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়েছে। ছাত্রছাত্রীদের যে ট্রমা, সর্বশেষ যে শিক্ষা নামে তারা যেটা দিয়েছেন, পরীক্ষা, বই ইত্যাদি ইত্যাদি সব কিছু বিষয় মিলে এগুলো ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে। আমি আর বেশি আগাচ্ছি না, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। সর্বশেষ যে কথাগুলো বলা উচিত সেটা হচ্ছে ভয়ঙ্করভাবে মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা, গুম, সীমা সংখ্যাহীন, আসলে এগুলো সীমা সংখ্যাহীন। শুধু এই 24-এর আন্দোলনেই কমপক্ষে 1400 লোক, জাতিসংঘের সমস্ত তার পরিসংখ্যানে সেটা আসছে। কত লোক যে ক্রস ফায়ারে কত লোককে যে গুম করেছে তার সীমা নাই। আহতদের সংখ্যা তো ভয়াবহ সংখ্যা, সর্বশেষ আহত সংখ্যা হচ্ছে 30,000-এর মতো, যার মধ্যে দুটো চোখ, একটা চোখ, হাত নাই, পা নাই, সমস্ত শরীরে গুলি, বিভিন্ন ধরনের মানে আঘাতে জর্জরিত, মেন্টালি টোটালি একদম মানে ট্রমার মধ্যে আছে, টোটালি একদম ডিসেবল হয়ে গেছে, এমন সংখ্যা 1000-এর বেশি। আপনারা দেখলে আশ্চর্য, দুইটা চোখ নাই, একটা বাচ্চার ছেলের মানে 18-20 বছর ছাড় দুইটা চোখ নেই, একটা চোখ নেই, বলতেছে আমি টোটালি কিছু দেখতে পাইনি, আমার সমস্ত মাথা আমার শুধু মানে প্রচণ্ড একটা ইয়া করে আর কি, ভয়ঙ্কর একটা আওয়াজ হয়। এটা বেঁচে থাকার চেয়ে তার জন্য মরাই তো সহজ ছিল, কিন্তু এটা নিয়ে তাকে বেঁচে থাকতো। ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চাকে গুলি করছে, তার একটা চোখ নাই। আমি বললাম তুমি কার সাথে আসছো? তো তার বাবা বলতেছে আমার ছেলে তো গুলিবিদ্ধ, চোখ চলে গেছে। চিন্তা করে দেখেন, 8 থেকে 10 বছরের চমৎকার ফুটফুটে একটা ফুল, তার জীবনটা কি হয়ে গেছে, হাত নাই, পা নাই, ভয়ঙ্কর অবস্থা। এই মানুষগুলো এই কষ্ট বেদনা কত বছর যে তাদেরকে ভুগতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা হয়তো এটা ফিল করছি না। কারো পরিবারে যদি থাকে তাহলে তারা বুঝবেন যে পরিবারের একজন সদস্য একজন আহত হয়েছে, যাদের চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, শরীরে গুলি 50টা 60টা 100টা স্প্রিন্টার শরীরে, মাথায়, বুকে, পেটে, চতুর্দিকে আছে, পা হাত এগুলোর যে জয়েন্টে আছে দেখলাম, প্রচণ্ড কষ্ট। এগুলাতে তুললে আনলেও সমস্যা আর রাখলেও সমস্যা, আনতে গেলে টোটালি বড় সার্জারি লাগে, বাংলাদেশে সার্জারি নেই, বিচ্ছিন্ন করলে এটাকে আর জোড়া দিতে পারবে না। হাঁটু, নি যেটাকে বলা হয়, কনু যেটা, এগুলোতে 5টা 7টা 10টা 15টা আছে, এক্সরে দেখা যাচ্ছে। এই যে একটা জাতির সম্ভাবনাময় সব যুবক এবং তরুণদেরকে ট্রমার মধ্যে ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটা আমাদের একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এগুলো থেকে আমাদেরকে সারভাইভ করা লাগবে গিয়ে। আমি এর পরের পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে বিপ্লবোত্তর বাংলাদেশে কি পরিস্থিতি, এটা একটু আলোচনায় আসা উচিত। এই আগস্টের 4 তারিখের পরে কি হয়েছে? একটা হচ্ছে যে একটা ব্যাপক অস্থিরতা বিরাজ করেছে, কারণ একটা দুঃসহ অবস্থা থেকে আসলে মানুষের মধ্যে এই অস্থিরতা থাকে, ক্ষোভ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, আক্রমণ আক্রোশ থাকে, গিয়ে এগুলো কাজ করেছে গিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ ছিল, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সেটা একটা মানে আসছে। জিনিসপত্রের দামটা 6 মাস পর্যন্ত খুবই খারাপ ছিল, এই সম্প্রতি মাসখানেক থেকে মোটামুটি একটা আসছে। এটা অসাধারণ একটি কাজ আমি মনে করি। যেটা বললাম যে 72 থেকে 75 পর্যন্ত 3.5 বছরে বাংলাদেশে যে সাহায্য আসছে, এই তুলনায় এই সরকার 62,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে। 62,000 টাকা অন রেকর্ড সাহায্যের পরিমাণটা কিছুই না। আর 72 থেকে 75-এ এর চেয়ে কয়েক গুণ বেশি সাহায্য আসছে, কোনো ঋণ পরিশোধ বাংলাদেশকে করতে হয় নাই, কিন্তু এরপর আমরা তলাবিহীন ঝুড়িছিলাম। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, বিরাট একটা অগ্রগতি, আমাদের বিরাট একটা অগ্রগতি। সামগ্রিকভাবে মানুষের মধ্যে একটা আস্থা আসছে যে আমরা খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছি,
ভালোটা কখন হবে কী হবে সেটা আলাদা জিনিস, কিন্তু মানুষ এই পরিস্থিতি থেকে আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে আলহামদুলিল্লাহ গিয়েছে গিয়ে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় আপনারা জানেন, একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনারা হয়তো যারা খোঁজখবর রাখেন, আর্মির মধ্যে, পুলিশের মধ্যে, আনসারের মধ্যে, সিভিল প্রশাসনের মধ্যে, তারপরে যতগুলো জায়গা আছে সব জায়গাগুলোতে ব্যবসায়ীদেরকে দিয়ে কোনো দিক বাকি নেই, সব জায়গাতেই একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করে দেশ এবং জাতিকে একটা আবার অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এটা আল্লাহ আসলে সাহায্য করেছে, এটা আল্লাহর মেহেরবানিতে। নাইলে যে বড় বড় কয়েকটা ঘটনা ঘটেছিল, আমাদের তো আশঙ্কা ছিল যে কোনো সময় মানে একটা দুর্ঘটনা ঘটে যায়। যেমন মনে করেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেটা ঘটেছিল, এটা যদি আরও 1 থেকে 2 ঘন্টা পাইতো, ওই দিন আমরা আমিরে জামাত একসাথে ছিলাম, তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ বলা হয়েছে তোমরা নামো। 1 থেকে 2 ঘন্টা গেলে তারা জাস্ট মিটিংটা করতে পারলেই বলতো যে বাংলাদেশ সংবিধানের যেই সরকার অবৈধ, অ্যাপিলেট ডিভিশন, অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট যেটাকে বলে আপনারা তো বুঝছেন, সর্বোচ্চ কোর্ট, সংবিধানের ধারক বাহক রক্ষক বলা হয় এটাকে, একটা সিদ্ধান্ত এনাফ ছিল। ওবায়দুল হাসানের একটা ডিসিশনই পুরো সরকারকে চতুর্দিকে সমস্ত দুনিয়াব্যাপী একটা ভয়ঙ্কর সংকটে ফেলে দিত। কি করার না তারা সব কিছু করার চেষ্টা করেছে, তা আল্লাহ আলহামদুলিল্লাহ হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করেছে। সচিবালয়ে যে একাধিক ঘটনা ঘটেছে, আনসারদের ঘটনা আপনারা জানেন, সিভিল প্রশাসনের ঘটনা ঘটেন, আগুন ধরা হয়েছে, সবগুলো ফাইল পোড়ানো হয়েছে, তাদের ম্যাক্সিমাম ফাইল কিন্তু শেষ করে ফেলছে তারা। মানে কতটুকু ভিতর থেকে সহযোগিতা পেলে এটা সম্ভব। সচিবালয় একটা সংরক্ষিত এরিয়া, সেখানে একদম চোখের পলকে একসাথে সব গুরুত্বপূর্ণ ফাইলগুলো সব শেষ, সব কিছু পরে এরপরে আল্লাহ আলহামদুলিল্লাহ হেফাজত করছেন। আমি মনে করি এটা আল্লাহর সাহায্য। আসলে এই দেশের মানুষের এই চরম রক্ত, কষ্ট, কুরবানি, তাদের এই মানে হাহাকার, এই সব কিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া আসলে এগুলো থেকে বাঁচার কোনো উপায় ছিল না। আমরা আলোচনা শেষ দিকে চলে যাব, এখানে বেশি পয়েন্ট লাগবে না আপনাদের। একটা বিষয়ে বলা উচিত, সেটা হচ্ছে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, লোক হিসাবে কম বেশি ভালো মন্দ সবাই মিলে আছেন, কিন্তু লিডারশিপ কোয়ালিটি যেটাকে বলে, লিডারশিপ মান, এই দিক থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের ডাইনামিক লিডারশিপ প্রয়োজন ছিল সেটার একটা ঘাটতি আছে, দুর্বলতা আছে, টিমের চিন্তার মধ্যে কিছু ফারাক আছে, সবাই এই সব কিছুকে এইভাবে ওন করেন না। অ্যাক্টিভলি ভূমিকা রাখার জন্য যে ধরনের অ্যাক্টিভ হওয়া উচিত, একটা তো একটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা যখন একটা অস্বাভাবিক পরিস্থিতি তখন তো এগুলো খাওয়া দাওয়া ঘুম এগুলো তো মানি নাকি, তখন আমরা আলাদা একটা শক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ি। এই দিক থেকে একটা দুর্বলতা আছে। একটা মৌলিক বিষয় আপনাদের নলেজে থাকা উচিত যে চিন্তার ক্ষেত্রে ধর্মীয় দিকে চরমপন্থার একটা নড়াচড়া আছে। এই যে দীর্ঘ একটা চাপ ছিল, চাপটা উপস্থিত হওয়ার কারণে সব স্টেক হোল্ডাররা ময়দানে আসছেন। এর মধ্যে চিন্তার দিক থেকে চরমপন্থা, আমি আর জঙ্গি শব্দ বললাম না আর কি, এদের একটা তৎপরতা পুরো রাষ্ট্র কাঠামোকে, সরকারকে এবং টোটাল আমাদের জনবিন্যাসকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দিচ্ছে, যেটা অতি সম্প্রতি আপনারা দেখেছেন, বড় একটা মিছিল করেছে, তারপর একটা পরিস্থিতি তৈরি করেছে। এরপরেই ভারতে আমেরিকার গোয়েন্দা প্রধান এসে একটা বিবৃতি দিয়েছেন, দেখেছেন কিনা আপনারা? পড়াশোনা লাগবে, খোঁজখবর নেওয়া লাগবে, না লাগলে কিন্তু ঘরে বসে থাকলে হবে না। এই সব কিছু মিলে এগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড, খুবই পরিকল্পিত হয়েছে। আমি জিজ্ঞেস করলাম টপ র্যাঙ্কিং 2-একজনকে যে পুলিশ এসে মিছিলে হামলা করলো, কিন্তু এত বড় একটা মিছিল অর্গানাইজ করতে 2-3 ঘন্টা লাগে। আমরা তো মিছিল করছি, 10 জনের মিছিল পুলিশ গিয়ে ধরছে, ঠিক কিনা? 10 জন লোক জড়ো হইতে পুলিশ এসে হাজির হয়ে যায়। আর এখানে 2-3 হাজার লোক জড়ো হলো, মিছিল আরম্ভ করে অনেক দূর গেল, তারপরে আপনারা গিয়ে এই কাজটা করলেন। হয় তাহলে আপনাদের গোয়েন্দা, আপনাদের প্রশাসন, এতগুলো আমরা কি দিচ্ছি, কে করতেছি? অর্থাৎ এখানে কি এটা ছিল যে একটা কিছু হয়ে যাক, পরে আমরা দেখাইলাম যে আমরা বাপের বেটা সাদ্দাম, আমরা এটা দিয়ে করতেছি, এবং সেটাই হয়েছে আসলে, যে এইটাকে এখন তারা ক্যাশ করতেছে যে বাংলাদেশে জঙ্গি, এক্সট্রিমিস্ট, অমুক তমুক ইত্যাদিদের মারাত্মক উত্থান হচ্ছে, এই সরকারগুলোকে প্যাট্রোনাইজ করতেছে, আর সব জামাতের ছায়া নিচে এরা আছে। ব্যাড মেসেজ, খুব মারাত্মক খারাপ মেসেজটা দুনিয়ার সব জায়গাতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ধরনের বহুমুখী ক্ষতি আমাদেরকে পোষাতে হচ্ছে এবং সম্ভবত সামনে আর কিছু হবে। মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়া, তাদের সেবাদাস দূষণ মিডিয়া এখনও ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই দেখবেন আপনারা এই সমস্ত বিষয়গুলোকে হাইলাইট করছে।
শেষ কথাতে আমি চলে যাই আমাদের করণীয় বলে আপনাদের প্রশ্নের উত্তর না কমে যাবে ইনশাল্লাহ। আমাদের করণীয় এই পরিস্থিতি আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ হয়ে একটা স্বাভাবিক বাংলাদেশ গড়ার দিকে আমাদেরকে দিয়েছেন। সামনে আমাদের অনেক কাজ। প্রথম কাজ হচ্ছে সব সময় যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়টা অব্যাহত রাখা। কারণ এইটা আমি মনে করি না যে আমাদের শুধু চেষ্টার কারণে হয়েছে। নিঃসন্দেহে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল শহীদ হয়েছেন। আমাদের প্রায় 250 থেকে 300 ভাই শহীদ হয়েছেন গত আন্দোলনে। আমাদের কাছে যে নোট আছে ডাইরেক্টলি আমাদের এসব আরও অনেকগুলো আছে। কয়েক হাজার লোক মারা গিয়েছেন, বিশাল ক্ষতি হয়েছে, হাজার হাজার ভাইরা মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছেন, হাজার না লক্ষের উপরে হাজার হাজার মামলা আমাদের উপর। সব কিছুর পরে আল্লাহ এই পরিস্থিতিটা দিয়েছেন তার মেহেরবানি দিয়ে। 3 তারিখের সিদ্ধান্ত 4 তারিখ হাসিনা এবং তার দলবল নামে, খেয়াল আছে কিনা আপনাদের? 5 তারিখের জায়গায় 6 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে মার্চ টু ঢাকা, এটা যদি 6 তারিখ থাকতো তাইলে 4 তারিখ যা করছে 5 তারিখও যদি করতে পারতো তাইলে একদম কচুকুটা করে ফেলতো। এটা আল্লাহর মেহেরবানি যে কোথা থেকে এই সিদ্ধান্তটা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়েছে যে না 6 তারিখটা 5 তারিখ নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাত, কেন্দ্রীয় দায়িত্বশীল, ছাত্র নেতৃবৃন্দ, সংগঠক যারা আছেন তাদেরকে মনে হচ্ছে যে আল্লাহ তার কুদরত থেকে এগুলা মানে সাহায্য করেছেন। একটার পর একটা খুব দ্রুততম সিদ্ধান্ত এবং খুবই বাস্তবধর্মী, খুব ইফেক্টিভ সিদ্ধান্ত নিয়েছে। এটা আল্লাহর মেহেরবানি। আমিরে জামাত দেশে আসার আগ পর্যন্ত 17 তারিখ তিনি দেশে আসছেন। আমাদের মধ্যে অস্থিরতা ছিল যে আমরা কি করব। আবু সাইদ তখন শহীদ হয়ে গেছে, আরও অনেকেই শহীদ হয়ে গেছে। দেশের অবস্থা, ছাত্ররা কী করবে না করবে, বিএনপির মধ্যে চরম একটা কী করবে দুদুল্যমান অবস্থা, সব মিলে আলহামদুলিল্লাহ আমিরে জামাত পৌঁছছেন দুপুরবেলা, বিকেলবেলাই বসছেন এবং বসেই টোটালটার আলহামদুলিল্লাহ স্টিয়ারিং অবজার্ভ করে তিনি টোটাল স্টিয়ারিংটা তার হাতে নিয়ে নিয়েছেন। সর্বমহলে যোগাযোগ, সিদ্ধান্ত, আলহামদুলিল্লাহ আমরা একটা প্রক্রিয়ায় গিয়েছি। এটা আল্লাহর খাস মেহরবানি। আমিরে জামাত আমেরিকা যাওয়ার কথা, তার টিকিট রেডি, তিনি বিমানে উঠবেন। ওই সময় ফোন করে বলছে যে তোমার ভিসা স্থগিত রাখা হয়েছে। আমাদের মন তো খুব খারাপ, খুব গুরুত্বপূর্ণ একটা সফরে যাবেন, কানাডা, আমেরিকা, সংগঠন, দায়িত্বশীল আর অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তার মিটিং, আমি এগুলো কন্ডাক্ট করি, সেক্রেটারি আমি, ওই জুনিয়র আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আমাদের শাহজাহান ভাই আছেন। মন খুব খারাপ, নগদ ভিসা, অথচ এটা বলতেছে হ্যাল্ড আপ। টিকিট হয় বোর্ডিং হয়ে গেছে, টিকিট না বোর্ডিং হয়ে গেছে, উনি জাস্ট বিমানে উঠবেন। শুধু একটা কথা বললেন যে এটার মধ্যে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে। আসলে মুমিন তো এইটাকে এইভাবেই নেওয়া উচিত। কোনো কল্যাণ তো আমাদের কাছে তখন ছিল না, কি যে কল্যাণ আমরা তখন বুঝতে পারিনি। কিন্তু পরে বুঝলাম যে আল্লাহ ওনাকে এখানে আনার জন্য বলছেন, না বলছে দেশে চলে আসেন। আলহামদুলিল্লাহ আসছেন, আল্লাহ মেহরবানি করে। স্বাভাবিক লিডারশিপের একটা ভূমিকা থাকে, কেন্দ্রীয় দায়িত্বশীল যখন যিনি থাকেন তার একটা ভূমিকা থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা খাস আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। আল্লাহ তার রসুলকে তো এটা শিখিয়েছেন যে এত কিছু হয়েছে রসুল, এটা তোমার না, এটা আমার পক্ষ থেকে মেহেরবানি। এই যে নসর যেটা হয়েছে, যে বিজয় যেটা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আমরা যাতে এটাতে খেয়াল রাখি। 2 নম্বর হচ্ছে ধৈর্য এবং বিচক্ষণতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। ধৈর্য এবং বিচক্ষণতা বললাম, আমাদের মধ্যে ওভারঅল কিন্তু চোখ কান খুলতে হবে সবার। নট অনলি আমিরে জামাত আর তার টিম করলে হবে না, জেলা আমির আর তার টিম করলে হবে না, উপজেলা আমির আর তার টিম করলে, প্রত্যেকটি ভাই বোনরা আমরা চোখ কান খোলা রাখবো, সাবধান থাকবো, পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, আমি জিজ্ঞেস করলাম যে কেন ঘটলো, ঘটনার সাথে সাথে আপনারা নিলেন না কেন? ছাত্রলীগ স্ট্যাটাস দেয়, অমুক স্ট্যাটাস দেয়, আমি তুমি করলা না কেন? কালকে আমি 2জন ভাইয়ের সাথে আলাপ করছি, বলছে আমাদের গাফলতি। বলে এই গাফলতির কারণে আমাদেরকে এতটা চড়া মূল্য দিতে হবে। কারণ এখন আর 20 বছর আগের বাংলাদেশ না, 20 বছর আগের পৃথিবী না। এইটার কারণে এখন কি হয়েছে, কারণ 20 সেকেন্ডের পৃথিবী হয়ে গেছে। আপনি একটা স্ট্যাটাস দিবেন, একটা বক্তব্য দিবেন, একটা কমেন্ট করবেন, 20 সেকেন্ড লাগবে, সমস্ত দুনিয়াব্যাপী পৌঁছে যাচ্ছে। আগে আমরা মারামারি করছি, লুকাই রাখছি, জানে না, দায়িত্বশীলা জানতে জানতে 3 দিন গেছে, ঠিক কিনা? আমাদের সময় ছাত্রশিবির যখন করছি তখন আমরা কত কিছু করে ফেলছি। এখন তো আপনার 3 দিন লাগে না, 3 সেকেন্ডে জেনে যায়, 3 সেকেন্ডে জেনে যায়। আপনাকে অ্যাক্টিভলি রোল প্লে করা লাগে। এই জন্য বললাম যে দায়িত্বশীল জনশক্তি সবার চোখ কান খোলা রাখতে হবে। এই যে আগে কথা বললাম যে মদিনা সফল হয়েছে, বালাকুট পারে নাই।
একটা সচেতন, সাবধানী, একটা দায়িত্বশীল জনগোষ্ঠী তৈরি না হলে আপনি বিপ্লবকে ধরে রাখতে পারবেন। শক্ত কথা কিন্তু, কারণ আপনি যত বেশি ক্ষমতার পাশে যাবেন, এই যে রাষ্ট্র পরিচালনার যোগ্যতার যে টার্গেট আমরা নিয়েছি, যত পাশে আমরা যাব তত কনস্পিরেসি বাড়বে, তত শয়তানি বাড়বে, তত বেশি চাপ বাড়বে, তত কিছু হবে। মিডিয়াতে দেখছেন কিনা আপনারা কিভাবে আমাদের নেতৃবৃন্দকে বিকৃত করার জন্য, বিতর্কিত করার জন্য, ইমেজটাকে নষ্ট করার জন্য ছলে বলে কলে কৌশলে কি না হচ্ছে। বিশ্বাসযোগ্য এমন কিছু নিয়ে আসা হচ্ছে, বোঝানো যায় না যে এটা আসলে হয় না। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনাকে এইভাবে কল্লা কাটাবে, লাগাবে, ওনার কল্লা অমুকের জায়গায়, অমুকের হাত অমুকের জায়গায়, অমুকের পা অমুকের জায়গায়। আমি একটা সমাবেশে ছিলাম, বক্তৃতা, পিছনে ছিলেন আমাদের দায়িত্বশীলরা। পরে দেখি ফটোতে ওনারা সামনে নিয়ে আসছে। আপনি তুললেন পিছনে, সামনে আসলেন, আমি তো বুঝতেছি না, আমি তো সামনে আসিনি, চান্সই পাইনি সামনে আসি। পিছন থেকে ওনার কল্লা কাটে সামনে একজনের মাথায় লাগাইছে, আর এটা কল্লা নিয়ে লাগাইছে। আমরা বুঝলাম পাঞ্জাবি দেখে, ওনার ইয়ে দেখে, তো এটা তো এই হিসাবে এটা পাঞ্জাবি তো এটা অমুকের, তাহলে একজনের পাঞ্জাবি চেঞ্জ তো আর কথা না। মিছিলে গেলে তো পাঞ্জাবি চেঞ্জ করি না আমরা, টুপিও তো চেঞ্জ করতে পারি, পাঞ্জাবি তো চেঞ্জ করি, জাস্ট বাইদা বাইর ছোট্ট একটা বিষয় এটা এরকম করে ফেলে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই সমস্ত বিষয়ে খুবই সাবধান থাকা লাগবে। তৃণমূল পর্যায় পর্যন্ত অনেকগুলো পয়েন্ট আমি লিখছি, সেটা আমার আরেকটা আলোচনার জন্য রেখেছি। তৃণমূল পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের সাথে ব্যাপক যোগাযোগ, খুব প্রাইম নিড এটা। সাধারণ মানুষের সাথে গ্রামে গঞ্জে বাড়িতে সব জায়গাতে যে যেখানে আছে ব্যাপক যোগাযোগ, মত বিনিময়, সালাম, দেখা, ভালো আছেন কিনা ইত্যাদি ইত্যাদি। বাইদে বাই সিলেট এয়ারপোর্টে বসা আমিরে জামাত সহ ঢাকায় আসবেন কি একটা প্রোগ্রাম শেষ করে, তো 4-5টা ইয়াং ছেলে এদের মতো সালাম দিয়ে ঢুকছে, খুব ভালো ফিটফাট বডি। আর আপনি আমাদেরকে চেনেন না, আমরা আপনাকে চিনি, কে আপনারা বসেন? ভিআইপিতে বসা আর কি, ভিআইপি লাউঞ্জে। বলো আমরা সিলেট ক্যাডেট কলেজের ছাত্র, এক্স ক্যাডেট, আমরা আসছিলাম এখানে, ইয়ে হচ্ছে তাদের রিইউনিয়ন হচ্ছে আর কি, তো আমরা এই ক্যাডেটে পড়ছি, তো এই জন্য আমাদেরকে দাও দিচ্ছে। আমরা আর্মিতে ছিলাম, কেউ ক্যাপ্টেন, কেউ মেজর, এই ধরনের আমরা চাকরি ছেড়ে দিচ্ছি। তা আপনাকে আমরা ফলো করি, আর আপনার কথা ভালো লাগে, আর আপনার ব্যাপারে বা আপনাদের ব্যাপারে আমাদের একটা বিরাট উচ্চাসা আছে। ফাইনালি যে কথাটা বললো, খুব ইম্পর্টেন্ট, যেটা শেয়ার করতেছি, বলছে যে আপনারা অনেক কাজ করতেছেন, কিন্তু ব্যাপকভাবে আপনাদের ভাইদেরকে বলেন মানুষের সাথে আরও বেশি ইন্টারাকশন দরকার, মত বিনিময় দরকার। আপনাদের আমির সাহেবদেরকে বলতেছে, আপনাদের ইউনিয়ন উপজেলা আমিররা আছেন, দায়িত্বশীলরা আছেন, ব্যাপকভাবে। আমরা কেউ জামাত শিবির করি নাই, শিবিরও করি না, জামাতও করি না, কিন্তু আপনাদেরকে ফলো করি, আপনাদেরকে ভালো লাগে। 4-5 জন কোয়ালিফাইড লোক, ইয়াং, বয়স সবারই 30-35, ম্যাক্সিমাম হয়তো 40-এর মধ্যে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই প্রশ্ন, এই পরামর্শ আমাদেরকে অনেকেই দিয়েছেন। দেশের বাইরেও আমরা ইদানিং অনেকগুলো সফর করেছি, বিভিন্ন দেশের দায়িত্বশীল ইত্যাদি ইত্যাদি আমরা বসেছি। এই কথাগুলো অন্যতম একটা কথা হচ্ছে এটা, যে আমাদের কানেকশন, আমাদের যোগাযোগ, আমাদের কাউন্সিলিং, আমাদের মত বিনিময়, আমাদের কানেক্টিভিটি ব্যাপক বিস্তৃত হওয়া উচিত। এটা হচ্ছে না। কেউ কেউ তো বরং এটা বলেছেন যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, যে 5 আগস্টের আগের আপনারা আর 5 আগস্টের পরে আপনারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝছেন নাকি? মানে আগে আমরা যেভাবে দুর্বল ছিলাম বা একটু ভদ্রভাবে কথা বলতাম, একটু ভাবটাপ নিয়ে কথা বলি আর কি, বাইতে বাই মানুষ এগুলো ফলো করতেছে। এই কারণে আপনি তো আগে এজেন্ডায় ছিলেন, এখন আপনি এজেন্ডা হয়ে গেছেন, এখন আপনি নেতৃত্বের লাইনে চলে আসছেন। সুতরাং আপনার প্রতিটা কথা, ল্যাঙ্গুয়েজ, টপিক মানুষ ফলো করে, খুব ইম্পর্টেন্ট। আর সে ঘরে বসে বসে দেখবে যে জামাতের আমির সাহেব, উপজেলা আমির সাহেব, উপজেলা সেক্রেটারি সাহেব, ইউনিয়ন আমির সাহেব, ইউনিয়ন সাহেব কী কইতেছে, কী বলে, কী কথা বলে, কীভাবে বলে, কাকে বলে, অ্যাড্রেস করে, এগুলো দেখে। আমরা বাধ্য এক উপজেলা আমিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করলাম, এই অঞ্চলেরই আপনাদের চাঁদপুরের। এমন এক বক্তৃতা দিছে, হাত তুলে, কিসের অমুক তমুক করছে, সব জামাত শিবির করছে, বক্তৃতা দিচ্ছে না একটা, কাল আছে কিনা, 2 দিন পরেই 6 না 7 তারিখ। উনি কোথায় থেকে এটা পাইছে, একটা ফাটাফাটি বক্তৃতা দিচ্ছে, লম্বা চড়া লোক, মনে হয়েছে যে জামাতের আমির তো আমিরই, আর এরা আমির মনে করে যে এটা মানে বিরাট একটা বিষয়। আমির যেমন আমাদের ঘরে ঘরে আছে এটা জানে না আর কি। আমারে গ্রেফতারের পরে ঢাকাতে 13 সালে আমারে গ্রেফতার করলো, এর আগে কোনো আমির গ্রেফতার হয়নি। ইন্টারেস্টিং, ঢাকাতে যারা গ্রেফতার হয়েছেন, সেক্রেটারি, এসিস্ট্যান্ট সেক্রেটারি,
এই মার্কেট। আমি বাইদা ভাই সিলেট থেকে এসে আমির গ্রেফতার হইলাম। আমি তাদের মারাত্মক কৌতূহলের জায়গা আমির সবাইরে রাখছে এক রুমে, আমারে আলাদা একটা রুমে রাখছে, ওইটা আমির। আমি তো খুশি আলহামদুলিল্লাহ, একটা রুম পাইলাম, খারাপ না। সবাইকে রাখছে, তাসনিম ভাই সহ সবাই ঢুকাইছে এক রুমে নিয়ে, একদম পিঠাপিঠি। আর আমি এক রুমে আলাদা, হলে এটা আমির সাহেবের রুম, আমির সাহেবের রুম। আমিরে তারা কি গুরুত্ব দেয় বুঝলাম আলহামদুলিল্লাহ। তা আমি বলছি যে আমাদের বাবার দাবার নাম মানুষ ভুলে যাবে এখন, আমির আলী চৌধুরী আমরা হয়ে গেছি আর কি। আল্লাহ, এক আমিরের বক্তৃতা নিয়ত বাতিল ঠাস ঠাস করে করতেছে, কারণ এটা আল জাজিরা বিবিসি এটাকে নিউজ করছে। আপনারা দেখে জানেন না তো এটা কেন করছি আমরা, যে টোটালটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল, যে হাসিনা তো এটাই বলছে, সুতরাং জামাত শিবির করছে, তাইলে এটা আসলে সাধারণ মানুষের আন্দোলন না, এটা একটা দলের আন্দোলন, এরা ইত্যাদি ইত্যাদি বলে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে 100% সাবধান থাকা লাগে, মানুষের সাথে যোগাযোগ সম্পর্ক। তারপরে হচ্ছে কোনো উস্কানিতে পা না দেওয়া, কোনো উস্কানিতে পা না দেওয়া। উস্কানি আসবে। 14 গ্রাম বলে ফেলি আপনাদেরকে, আপনাদের এখানে একটা ঘটনা ঘটছে। 14 গ্রামে এক মুক্তিযোদ্ধা কমান্ডারে জুতার মালা পরে ফটো তুলে ছাড়ছে না? কে করছে? সমর্থক, নিজ দায়িত্বে করছে, কারণ তার সাথে আগে থেকে সমস্যা ছিল, মুক্তিযোদ্ধার নামে এই সমস্ত ঝামেলা করছে। মানুষটা আসলেই খারাপ, কিন্তু এই খারাপ মানুষের সাথে তো এই খারাপ আচরণ করে ইসলাম আমাদেরকে দেয় নাই। পুলিশের সে আইন আছে ইত্যাদি আছে না, কাজটা করার কারণে ক্ষতি হইল কি, সে একটা ক্রিমিনাল, তার বিরুদ্ধে আওয়ামী লীগের যুগে 7টা মামলা আছে, মার্ডার মামলা আছে 3টা। আর আমি কাজ করলাম কি, ফটো তুলে গলার মালা দিয়ে ছাড়িয়ে দিলাম। সবাই লাগলো মুক্তিযোদ্ধা কমান্ডারের গলায় জুতার মালা জামাত ইসলামী নেতারা করছে। সংগঠন বাধ্য হয়ে একজন সমর্থককে বহিষ্কার করলো, দেখছেন কিনা লেখছে, আমরা সমর্থক বহিষ্কার করেন, কিন্তু বাধ্য হয়ে সমর্থকরা বহিষ্কার করলাম। কোথায় নিয়ে গেছে সংগঠনটা? সংগঠনের কি ক্ষতি হয়েছে? এবং আমি আরেকটা কথা বলি, আমরা একটা করছি সেখানে, কোন আসনে আমাদের ভোটের কি অবস্থা, আমরা কিন্তু এগুলো নিচ্ছি। 10% কমে গেছে, 10% কমছে এক ঘটনা। আপনাদেরটা আর বললাম না, আপনাদের পাশের বাড়িতেও ঘটছে আরেকটা ঘটনা। আল্লাহর ওয়াস্তে এগুলো সাবধান থাকা লাগবে। নিজ দায়িত্বে কিছু লোক গিয়ে কাজ করে সংগঠনের উপর চাপাই দিয়ে, আমার সাথে শত্রুতা, সুতরাং আমি গেলাম শেখানোর জন্য, শেখাইতে গিয়ে আমি মায়ের খাইলাম। সব দায়িত্ব সংগঠন বিবৃতি দেবে, সংগঠন আসবে, যেহেতু তিনি মুক্তিযোদ্ধা, নূতন স্বাধীনতার মুক্তিযোদ্ধা, নূতন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে একটা হুলস্থুল। সংগঠনের ব্যাপারে একদম শক্ত ডিসিশন, সিদ্ধান্তের বাইরে যে যা করবেন আমরা এগুলো দায়িত্ব নেব, পরিষ্কার। তিনি যেই হন, সংগঠন তাকে বহিষ্কার করবে। সাবধান থাকতে হবে, তাইলে আমরা বাঁচবো, নাইলে আমাদেরকে শেষ করে ফেলবে। 2-4-5টা ঘটনা ঘটবে, কেল্লা হতে শেষ করে ফেলবে। ছাত্র, তরুণ এবং যুবক, এই 3 শ্রেণীকে সর্বোচ্চ টার্গেট নিয়ে কাজ করা লাগে। তা বিপুল সংখ্যক 30% ভোটার হচ্ছে এরা, যার সংখ্যা হচ্ছে প্রায় 3 কোটি প্লাস। 3 কোটি প্লাস হচ্ছে এখন ইয়াং ভোটার, যারা 14, 18 এবং 24-এ ভোট দিতে পারে নাই, যারা হাসিনার এই দুঃশাসন দেখেছে। এই যে জেনারেশনটাকে ক্যাশ করা লাগে, এই জন্য আমাদের ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন যারা আছেন, আমাদের যুব বিভাগ, যুব জামাত না, যুব বিভাগ আছেন একটা, এখানে আছে আপনাদের, আল্লাহর রাস্তে অ্যাটেনশন দেন, কাজে লাগবে। এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কলাকৌশল করেন। এখানে আমির সাহেব গিয়ে বক্তৃতা দেওয়ার দরকার নাই, আমির সাহেব বক্তৃতা দেওয়ার দরকার, তিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে বক্তৃতা দেবেন, যাতে সাধারণ যুবকরা আকৃষ্ট হয়। এটা আমরা সব জায়গায় বলছি। ইনডোর প্রোগ্রামে আমির সেক্রেটারি যাবেন, পরিচয় দিবেন। আর যদি বাইরে প্রোগ্রাম হয়, আমিও জেনে যাই, আমি যুব বিভাগের দায়িত্বে আছি, কিন্তু সেখানে আমার পরিচয় যুব বিভাগের দায়িত্বশীল বা অমুক একটা আইনজীবী, অমুক তমুক একটা দিই। উদ্দেশ্য হচ্ছে এই যে একটা বিশাল ক্লাস অফ সেকশন অফ পিপুল, এদেরকে যাতে আমরা অ্যাট্রাকশন করতে পারি। এদেরকে তো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে মাদকের, অস্ত্রের, নির্বাচনের কাজে এদেরকে লাগাচ্ছে, আমরা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। এবং আলহামদুলিল্লাহ যে শাখাগুলো কাজ করছে বিরাট রেজাল্ট পাচ্ছে। ঢাকা সিটি 2টা বড় বড় সিটি খুবই ভালো রেজাল্ট পাচ্ছে, বিপুল যুবকরা আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হচ্ছে। আপনাদের আমাদের এটা দরকার, এবং এদের মধ্যে ভালো কোয়ালিটি সম্পন্ন নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন ছেলেরা আছে, যদি তাকে সুন্দরকে গাইড করেন, বড় দায়িত্বশীল পাবেন ইনশাআল্লাহ। শ্রমিকদের মধ্যে থেকে যেভাবে পাচ্ছি আমরা। মহিলা এবং ছাত্রী, মুজাহিদ ভাই আমাকে শাহাদতের আগে একদম ট্রাইব্যুনালে বসে যে কথাগুলো বলছেন, আমার নোট এখনো আছে। এর মধ্যে অন্যতম ছিল জুবায়ের, শফিক ভাইয়েরা বলবা, আমির জামাতের বলবা, যে এই ক্ষেত্রে যাতে আমরা গাফলতি আর না করি।
মহিলা এবং ছাত্রী কিছুটা রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহিলাদের মধ্যে কাজ আমাদের আগের চেয়ে যথেষ্ট ভালো, কিন্তু এখন এটা অপটিমাম মানে যায় নাই, কাঙ্ক্ষিত মানে আমরা বুঝতে পারি। যেখানেই যাবো সেখানে রেজাল্ট আসবে। সাতক্ষীরা পাচ্ছে রেজাল্ট, ঝিনাইদহ রেজাল্ট পাচ্ছে, কুষ্টিয়া রেজাল্ট পাচ্ছে, মেহেরপুর রেজাল্ট পাচ্ছে, পুচকিয়া জেলা ছোট্ট জেলা, হাজার হাজার মহিলারা মিছিল করে। এই যে সম্প্রতি ঝিনাইদহে যে ঘটনা ঘটছে, 3000 মহিলারা একটা উপজেলা মিছিল করছে। পারবো আমরা পুরো জেলা মিলে? পারবেন কক্সবাজার? নাই। আমরা শুধু ভাইদের নিয়ে আসি, বোনদের ঘরে থাক, ঠিক আছে, মাঝে মাঝে মিটিং টিটিং করলেই হবে। আর শুধু রান্নাবান্না করবে আর শ্বশুর শাশুড়ির খেদমত করবে। খেদমতের সাথে সাথে তাদেরও যে জান্নাতে যাওয়া লাগবে একটু ব্যবস্থা আপনি করে দেন, রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আমরা এদিক থেকে খুবই দুর্বল। শ্রমিক এবং প্রান্তিক ধর্মী মানুষ যেগুলো আছে, খেটে খাওয়া মানুষ, হ্যান্ড টু মাউথ যারা আছে, কর্মজীবী যাদেরকে বলা হয় একদম প্রান্তিক ধর্মী মানুষ, এদের মধ্যে কাজ করে। এটা রেজাল্ট হচ্ছে, আপনি এই যে একটা সুদী সমাবেশ আমরা করি, লাখ টাকা খরচ করি, পেশাজীবীদের সমাবেশ করি, অনেক টাকা খরচ করি, খুব গুরুত্ব দিই। স্যার আসছে, ডাক্তার সাহেব আসছে, ইঞ্জিনিয়ার সাহেব আসছে, অমুক আসছে, মানে মাথায় তুলি আর কি। সব খেদমত করার পর বলে আপনার জন্য কিছু করে দিতে পারলাম। আমির সাহেব বলে না যে আপনার মান অনুযায়ী কিছু করা গেল না, আসলে কিছু করতে পারি না, এবং উনি আমাদের জন্য কিছু করবে না। সব হইল সুবিধাবাদী। পরিষ্কার কথা, আমি নিজেও পেশাজীবী যারা আছে, প্রফেসর গোলাম আজম রহিমউল্লাহর একটা অসাধারণ কথা, যে যত বড় মেধাবী তত বড় সুবিধাবাদী, সুবিধাভোগী, এক্সেপ্ট শহীদ আব্দুল মালেক রসুলাত এই কথাটা লাগছে, যে যত বড় মেধাবী সে তত বড় সুবিধা চায়। রাষ্ট্র তার জন্য করুক, সরকার তার জন্য করুক, দল তার জন্য করুন, পরিবার তার জন্য করুক, সবাই তার জন্য শুধু করুক, তারে শুধু তেল মারতে হবে। সাধারণ মানুষ এটা প্রত্যাশা করে না। একটা শ্রমিক সমাবেশ আপনারা করেন, যান দেখবেন, গিয়ে দেখবেন জাস্ট নিচে বসে আস, খাবার দিয়েছেন সামান্য, খুশি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কোনো কষ্ট বেদনা নাই। এই মানুষগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করা লাগবে, এবং এই মানুষের দিকে কেউ নজর দিচ্ছে না, টুটি নজর। ইলেকশনের সময় আসলে কড় করে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা ধরাই দিয়ে বুটটা নিয়ে যায়, কলোনি বস্তিগুলোতে যায়, তোমার 1 মাসের ভাড়া আমি দিয়ে দিলাম, নাও 2000 টাকা, সে 4টা বুট পেয়ে গেল। এরকম করে 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 তাদেরকে ব্যবহার করা হচ্ছে। অথচ আমরা যদি এখানে একটু অ্যাটেনশন দিই, শ্রমিক কল্যাণ কিছুটা দিচ্ছে, পারবে না। কারণ আপনি জামাতের এখানে উপজেলায় আছেন 100 রুকন পুরুষ মহিলা মিলে 100+, শ্রমিক কয়জন? 10-12 জন হবে। আমির সাহেব কয়জন? শ্রমিক কল্যাণের রুকন কতজন? মাত্র 5 জন। মাসা আমি 10-12 জন আশা করছিলাম, মাত্র 5 জন আউট অফ 100+। তাইলে শ্রমিক কল্যাণ কি শুধু এই গ্রামে কাজ করে না, পুরো রামু উপজেলায় কাজ করে? তো রামু উপজেলায় যদি 120 জন রুকন কাজ করে পুরুষ মহিলাতে, 5 জন শ্রমিক কিভাবে কাজ করবে? সম্ভব? একটু চিন্তা করে দেখ। মহিলাদের ক্ষেত্রে সেম কথা, যেখানে পুরুষ কাজ করে 100, মহিলা 20 জন, এই সেম টেরিটরিতে কাজ করতেছে না? সেম টেরিটরি তো, সেম এরিয়া তো, একই এরিয়া মহিলারা কাজ করতেছে, শ্রমিক কাজ করে, কীভাবে রেজাল্ট পাবে না? মিনিমাম আমির সাহেব 25 জন দেন, 25 জন দেন, জেলা আমির সাহেব আলাপ করে দেন, 25 জন দেন, যাবে রেজাল্ট আসতেছে। এগুলো আমাদের হাত পা। আমাদের একটা হাত খুব শক্তিশালী, পুরুষদের হাত শক্তিশালী, মহিলা দুর্বল, শ্রমিক দুর্বল, ছাত্রী দুর্বল, সব দুর্বল। সুস্থতা এটা বুঝতে পারছি কিনা? আমার 4টা হাত পায়ের মধ্যে একটা সাংঘাতিক শক্তিশালী আর 3টা দুর্বল, তাহলে কি সুস্থ? ডিসেবল না? এটা পার্সিয়ালি ডিসেবল। তো পুরুষ শক্তিশালী, মহিলা নাই, শ্রমিক নাই, ছাত্র নাই, ছাত্রী নাই, তাহলে থাকলো কি? এগুলো অ্যাটেনশন দেওয়া লাগে। একটু উদাহরণ, আপনাদেরকে দায়িত্ব দিলে আপনারা যাতে পালন করেন। না আমি শ্রমিক কল্যাণ নেই, সবাই পেশাজীবীতে থাকতে চায়। পেশাজীবীতে থাকলে মিছিল নাই, মিটিং নাই, ঝামেলা টামেলা নাই, কিছু দিয়ে দিলাম, বাস ইনফাক ফিসাবিলিল্লাহ, এগুলো দায়িত্ব বলা হলো। আপনারা করেন না, কেউ করে আর কি। আল্লাহর ওয়াস্তে যাকে যেখানে আমির দায়িত্ব দেবেন, খুশি মনে নেবেন, খুশি মনে দায়িত্ব পালন করেন। যে আমার ইচ্ছা আমি শ্রমিকের কাজ, বলেন আপনি যে আমি ইউনিয়ন আমির, আমারা দেন, আমি শ্রমিকের কাজ করবো ইনশাল্লাহ, বলেন একজন, অসুবিধা। আপনি পরবর্তী দায়িত্বশীল তৈরি করে আপনি শ্রমিক কল্যাণে চলে যান। বিরাট ক্ষেত্র, বিশাল ক্ষেত্র। আমি সুযোগ পাইলে তাদের কোনো প্রোগ্রাম মিস করি না, ভালো লাগে বসে খাইটে কথাবার্তা বল, রেজাল্ট আসবে। মিনিমাম 80% মানুষ কাজ করে খায়, 80% শ্রমজীবী মানুষ। তো আমরা এখানে অ্যাটেনশন না দিয়ে এই শহর অঞ্চলের ভদ্র মহোদয়, আলোকিত, এদের পিছনে সময় দিতেছি। সময় দিয়ে আমাদের হিউজ অ্যাসেট মোবিলাইজ হচ্ছে, রেজাল্ট এইভাবে আসছে। এই জন্য এখন আমাদের সময় আসছে যাতে আমরা এটা করি। আহত, শহীদ, আহত, পঙ্গু,
যারা হয়েছেন গত 15 বছরে সিরিয়াসলি তাদেরকে সম্মান এবং মর্যাদা দেন। যা বরাদ্দ হয় তাদের জন্য একটা বরাদ্দ রাখেন, যতটুকু করার সব কিছু তাদের জন্য করেন। দেখবেন পুরো পরিবার পেয়ে গেছেন, পুরো সব কিছু পেয়ে গেছে। যদি এখানে এরকম থাকে, যে দলেরই হোক, কোনো দল টল দেখবেন না আপনারা। সংগঠন তো এই দফা 800-র বেশি আমরা ভাইকে, শহীদ পরিবারকে আমরা 2 করে দিচ্ছি। কোনো লস হয় না, কোনো লস নাই। মানুষের টাকা মানুষকে দিছি, টাকা তো আর আমি মেশিন না, সংগঠনকে তো মানুষ দিয়েছে, আমরা এই টাকাটা তাদের কাছে পৌঁছাই দিচ্ছি। একটা লোক মারা গেছে, তাকে যদি আপনি কিছু দেন, লাভ হবে না? আপনার তো ন্যূনতম একটা দায়িত্ব পালন হলো। প্রথম আমির জামাত বলছিলেন 1, পরে আমরা 2 করে দিছি। এটা রেজাল্ট এখন আসতেছে। এই যে চতুর্দিকে মানুষের আলহামদুলিল্লাহ আশা, ভরসা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্নেহ, দরদ, এটার কারণ হচ্ছে এটা। কারণ প্র্যাকটিক্যালি দেখতেছে কেউ দেয় নাই। বিএনপিকে সাত বলে দিয়ে আসছে 10,000 টাকা, অমুক রহমানের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত অমুক রহমানের পক্ষ থেকে 10,000 দেওয়া হইল। এই পাগলামি করার কোনো মানে ছিল না, হাসছে। কেউ কেউ নেও নাই, কেউ কেউ বলছে যে আমরা অমুক রহমানের কথা শুনে বলছি না, আপনার 10,000 দরকার নেই, ওনাকে বলে উনি লন্ডন এটা নিয়ে খাকতাম। আপনারা আসছেন, এটা খুশি হয়েছে। আমরা মানুষকে সম্মান ইজ্জত যাতে দিই। টার্কির দায়িত্বশীলদের সাথে আমার বেশ কয়েকটা কন্ট্যাক্ট হয়েছে। খুব সুন্দর একটা পয়েন্ট বলছে যে তোমরা মানুষকে সম্মান দিবে, সম্মান করবে, সম্মান দেও, এটা মানুষকে প্রমাণ করে। দেখবে মানুষ তোমাদেরকে কিভাবে পঙ্গবলের মতো তোমাদেরকে ঝাঁপাইব। অসাধারণ কথা বলছে। আমরা একে পার্টি, এটা আমাদের স্লোগান, আমরা মানুষকে সম্মানিত করি, সম্মান দিই, আমরা মানুষকে সম্মান দিতে চাই। আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। মানুষকে এটা আস্থাশীল করেন, দেখবে মানুষের মধ্যে আস্থা দাঁড়ায়। হাসিনা মানুষের সম্মানকে ভুল উন্নীত করছে না? আপনি প্র্যাকটিক্যালি বলেন যে আপনি যাচ্ছেন, আপনার মোবাইল নিচ্ছে, পুলিশ নিচ্ছে না, নিয়ে চেক করছে, সামান্যতম কিছু পাইলে আপনাকে ধরে নিয়ে গেছে। এটা মানুষের, একজন ব্যক্তির ব্যক্তি অধিকারের উপর, তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ। মানুষকে অসম্মানিত করা, অপদস্থ করা, মানুষকে লজ্জা দেওয়া, কোনো অধিকার নাই। তো এটা দেখা কোনো অধিকার নাই, কোনো দুনিয়াতে এটা অধিকার দেয় না। বিশাল ঘটনা করলে সেটা আলাদা। নর্মালি আপনি যাচ্ছেন, এই থামো, পকেট থেকে দেখলো ধরে, বাসে ঘুমিয়ে আসছেন, পুলিশ আসছে, দেখি মোবাইল চেক করে নিয়ে গেল। কত লোক আমাদের যে 2 জন ভাই শহীদ হলো, তাদেরকে এইভাবে তো শহীদ করছে, গুম করছে। আল মুকাদ্দেস এবং অলিউল্লাহ যে 2 জনকে করছে, এইভাবে করছে দাদা। মানুষকে আমরা সম্মানিত করব, দেখবেন রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 15 আছে না? প্রশ্ন তো ইয়ে করে ফেলো। জি, সর্বপর্যায়ে শক্তিশালী এবং কার্যকর গণভিত্তি আছে এমন সংগঠন প্রতিষ্ঠা করা। আমাদের সংগঠনের গণভিত্তি নেই, আমাদের নিজেদের মধ্যে একসময় ছিল। তো এখন যাতে আমাদের একটা শক্তিশালী কার্যকর গণভিত্তি রচিত হয়, এমন সাংগঠনিক প্রক্রিয়ার সাথে যাতে আমরা নিজেকে সম্পৃক্ত করি, রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।